প্রিয় ভিউয়ার্স, আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় বাক্য প্রকরণ নিয়ে। গঠনগতভাবে বাংলা বাক্য তিন প্রকার: সরল, জটিল, যৌগিক বাক্য। আমরা বাক্য প্রকরণের বিষয়গুলো জানার পূর্বে তিনটা উদাহরণ আগে দেখে নেই। লোকটি দরিদ্র হলেও সৎ। আমরা এই বাক্যের একটি মেসেজ পেলাম বা অর্থ পেলাম, লোকটি দরিদ্র এবং সৎ। আমরা দ্বিতীয় আরেকটি উদাহরণ দেখি। যদিও লোকটি দরিদ্র তথাপিও লোকটি সৎ। তাহলে এই বাক্যের মেসেজও কিন্তু বা অর্থ কিন্তু এক, লোকটি দরিদ্র এবং সৎ, কিন্তু বলা হয়েছে অন্যভাবে, আগেরটার মতো না। লোকটি দরিদ্র কিন্তু সৎ, এই বাক্যের মেসেজও কিন্তু একই, লোকটি দরিদ্র কিন্তু সৎ। তাহলে তিনটা বাক্যের মেসেজ বা অর্থ এক, কিন্তু তিনটা বাক্য গঠিত হয়েছে বিভিন্ন তিন ভাবে। এই গঠনের বিভিন্ন প্রকারের কারণেই বাংলা বাক্য গঠনগতভাবে তিন প্রকার। সেই তিনটা প্রকার হলো সরল, জটিল, যৌগিক বাক্য। এখন আমরা সরল বাক্য নিয়ে আলোচনা করব। লোকটি দরিদ্র হলেও সৎ। আমরা উদাহরণটা দেখলাম, সংজ্ঞার সাথে মিলিয়ে নিই। যে বাক্যে একটি উদ্দেশ্য বা কর্তা থাকে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। সরল বাক্যের মধ্যে একটি উদ্দেশ্য বা কর্তা থাকবে, অর্থাৎ যার সম্পর্কে বলা হবে তাকে উদ্দেশ্য বলে। উদ্দেশ্য যদি কিছু করে, তাকে যে কাজটি করে তাকে কর্তা বলে। তাহলে কর্তাও উদ্দেশ্য আর কর্তা কিন্তু একই ব্যক্তি হতে পারে। তাহলে লোকটি সম্পর্কে বলা হয়েছে, কার সম্পর্কে বলেছে? লোকটি। তাহলে লোকটি দরিদ্র এবং দরিদ্র হলো সৎ, তাহলে লোকটি হলো উদ্দেশ্য। এবং একটা সমাপিকা ক্রিয়া থাকবে সরল বাক্যে। সমাপিকা ক্রিয়া ওটাই যে ক্রিয়া মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায়, অর্থাৎ যে ক্রিয়া বললে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায়, কিছু বলার বাকি থাকে না, ওটা হলো সমাপিকা ক্রিয়া। আর যে ক্রিয়া বললে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না, সেটা হলো অসমাপিকা ক্রিয়া। আমরা উপরের উদাহরণটা দেখি। লোকটি দরিদ্র হলেও, কিন্তু একটা ক্রিয়া, হলেও এই ক্রিয়াটা যখন ব্যবহার করছি তখন মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় নাই, কিছু জানার আগ্রহ আছে। লোকটি দরিদ্র হলেও প্রশ্ন জাগে, কি? তাইলে কি? তাহলে লোকটি দরিদ্র হলেও হয় সৎ। হয় শব্দটা, হয় ক্রিয়াটা উজ্জ আছে, টু বি ভার্ব, হয়, হন, হয়, এগুলা উজ্জ থাকতে পারে। তাহলে সমাপিকা ক্রিয়া উজ্জ রয়েছে এখানে, তাই না? একটা ক্রিয়া আছে হলেও, এটা অসমাপিকা ক্রিয়া, তবে সমাপিকা ক্রিয়াটা উজ্জ আছে। সমাপিকা ক্রিয়াটাই একমাত্র উজ্জ থাকতে পারে। তাহলে আরেকটু চেনার উপায়গুলো দেখে নেই। একটি সমাপিকা ক্রিয়া থাকবে, সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকবে। যদি একাধিক থাকে তাহলে সরল বাক্য হতে পারবে না, সেটা জটিল বা যৌগিক বাক্য হয়ে যাবে। তবে হয়, হই, হন, এইসব ক্রিয়াগুলো উজ্জ থাকতে পারে। আমরা প্রথম বাক্যের মধ্যে উদাহরণে আমরা যেটি পেলাম, হয় ক্রিয়াটি উজ্জ ছিল, সমাপিকা। এখন দ্বিতীয় বাক্যের দিকে যাই। দ্বিতীয় বাক্যের মধ্যে একটি উদ্দেশ্য বা এক বা একাধিক কর্তা থাকে। আমরা প্রথম উদাহরণে দেখতে পেয়েছি, লোকটি সম্পর্কে বলা হয়েছে লোকটি একটা উদ্দেশ্য, লোকটি হলো উদ্দেশ্য, যার সম্পর্কে কিছু বলা হয় সে হলো উদ্দেশ্য। আর উদ্দেশ্য যদি কিছু করে, যে কাজটা করে সে কিন্তু কর্তা, কর্তার উদ্দেশ্য কিন্তু একই। ওকে, কর্তা কিন্তু উজ্জ আবার থাকতে পারে। অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া বললেও মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না, আরো কিছু জানার আগ্রহ থাকে, ওটা হলো অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া আবার বাক্যের মধ্যে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। সরল বাক্যে কমা চিহ্ন থাকে না। দুইটা বাক্য যেহেতু নাই, তাহলে দুই বাক্যের মধ্যে কমাও থাকে না। বাক্যের মধ্যে হলেও, থাকলেও, করলেও, এগুলা দেখলে আমরা বুঝতে পারবো এটা সরল বাক্য। যেমন লোকটি দরিদ্র হলেও আছে, তাহলে এটা কি বাক্য? সরল বাক্য। তাহলে এগুলা দ্বারাও বোঝা যায়। ওকে, তাহলে সরল বাক্য একটি মাত্র স্বাধীন বাক্য। একটি মাত্র যদি স্বাধীন বাক্য হয়, অর্থাৎ একটা সমাপিকা ক্রিয়া থাকলে একটা স্বাধীন বাক্য হয়ে যায়। মনে রাখতে হবে, একটা সমাপিকা ক্রিয়া মানে একটা স্বাধীন বাক্য। তাহলে একটা স্বাধীন বাক্য এটা থাকবে সরল বাক্যের মধ্যে। আমরা কিছু উদাহরণ দিলেই বুঝতে পারবো। খোকা দুধ ভাত খেতে ভালোবাসে। এখানে একটা
এই সরল বাক্য মাত্র একটা জিনিস দ্বারা চেনা যায়, একটা চিনতে পারলে হয়ে যায়, আর কিছু লাগে না। একটা বাক্যের মধ্যে যদি সমাপিকা একটা ক্রিয়া থাকে, সমাপিকা ক্রিয়া থাকে, তা সেটা যদি চিনতে পারি তাহলে বুঝে নেবো এটা সরল বাক্য, বাস, আর কিছু না চিনলেও হয়। খোকা দুধ ভাত খেতে ভালোবাসে, এখানে সমাপিকা ক্রিয়া আছে কিনা, অসমাপিকা ক্রিয়া আছে কিনা। যেমন খেতে এটা একটা ক্রিয়া, ভালোবাসে এটা আরেকটা ক্রিয়া, তাহলে খেতে এবং ভালোবাসে দুইটা কিন্তু ক্রিয়া পাইছি। তাহলে আমরা দেখি একটা ক্রিয়া উচ্চারণ করি, খোকা দুধ ভাত খেতে, এই ক্রিয়াটা উচ্চারণ করেছে, মনের ভাব প্রকাশ পেয়েছে না। খোকা দুধ ভাত খেতে কি আরো কিছু জানার বাকি থাকে। যদি বলি খোকা দুধ ভাত খেতে ভালোবাসে, এই ভালোবাসা ক্রিয়াটা যখন উচ্চারণ করছি তখন মনের ভাব প্রকাশ পেয়ে যায়, লাল দিয়ে দাগ দিয়ে দিছি। তাহলে ভালোবাসা এটা সমাপিকা ক্রিয়া, আর খেতে হলো অসমাপিকা ক্রিয়া। আমরা বলেছি সমাপিকা ক্রিয়া একটা থাকবে, ওটা সরল বাক্য, আর অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে আবার নাও পারে। আর কর্তা বা উদ্দেশ্য থাকে, কখনো আবার উজ্জ্বল থাকে। এই যে খোকা কার সম্পর্কে বলা হয়েছে, খোকা সম্পর্কে বলেছে, খোকা ভালোবাসে, খোকা কর্তা না, খোকা হলো উদ্দেশ্য, খোকা আবার কর্তাও। তাহলে একটা উদ্দেশ্য পেয়েছি, একটা অসমাপিকা ক্রিয়া পেয়েছি, আর একটা সমাপিকা ক্রিয়া পেয়েছি, সমাপিকা একটা পেয়েছি, অতএব সরল বাক্য। দ্বিতীয় একটা বাক্য দেখি, তিনি সকালে ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে কথাগুলো বলেছিলেন। তাহলে আমি দেখি এখানে ক্রিয়া আছে কিনা। তিনি সকালে ঘুম থেকে উঠে একটা ক্রিয়া, হ্যাঁ, হাঁটতে হাঁটতে, তাহলে এই ক্রিয়াগুলো উচ্চারণ করে দেখি মনের ভাব প্রকাশ পায় না। তিনি সকালে ঘুম থেকে উঠে, আমার কথা শেষ হয় নাই, শেষ হয়েছে, একটা ক্রিয়া উচ্চারণ করেছি কিন্তু মনের ভাব সম্পূর্ণ শেষ হয়েছে না, অতএব এটা অসমাপিকা ক্রিয়া। হাঁটতে হাঁটতে, তাহলে আমার কথা কি শেষ না আরো কিছু জানার বাকি আছে? তিনি সকালে ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে, আরো কিছু জানার বাকি আছে, আর কিছু বলেন। তাহলে এই ক্রিয়া দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারলো না, অতএব এগুলা কি অসমাপিকা ক্রিয়া। কথাগুলো বলেছিলেন, যখন বলেছিলেন তখন মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে, তাহলে বলেছিলেন হলো সমাপিকা ক্রিয়া। আগে যে ক্রিয়াগুলো ব্যবহার হয়েছে উঠে হাঁটতে, এগুলো হলো অসমাপিকা ক্রিয়া। তাহলে আমরা বলেছিলাম চেনার উপায় হলো একটা সমাপিকা ক্রিয়া হলে ওইটা সরল বাক্য হয়, আর অসমাপিকা ক্রিয়া এক বা একাধিক থাকতে পারে একটা বাক্যের মধ্যে, কখনো নাও থাকতে পারে। আর একটা উদ্দেশ্য থাকতেও পারে নাও থাকতে পারে। এখানে উদ্দেশ্য কি কার সম্পর্কে বলা হয়েছে? তিনি সম্পর্কে। তিনি বলেছিলেন, তিনি কিন্তু কর্তা, তাই না? উদ্দেশ্য এবং কর্তা একই ব্যক্তি। তাহলে একটা উদ্দেশ্য পেলাম, একাধিক অসমাপিকা ক্রিয়া পেলাম, কিন্তু সমাপিকা ক্রিয়া বলেছিলেন একটাই পেয়েছি। তাহলে সমাপিকা ক্রিয়া একটা হলে এটা সরল বাক্য হয়। কোরআন পড়ো, এখানে ক্রিয়া কোনটা? পড়ো। এটা দ্বারা কি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায়নি? পেয়েছে। কোরআন পড়ো, যে কাউকে বললে সে বুঝতে পারবে যে কোরআন পড়তে বলছে। তাহলে পড়া হলো এটা সমাপিকা ক্রিয়া, তাই না? আমরা সমাপিকা ক্রিয়া একটাই পেয়েছি। এখানে কর্তা, তুমি কোরআন পড়ো, তুমি শব্দটা উজ্জ্বল আছে, অতএব এটা কি সরল বাক্য। তিনি ধনী, তিনি কার সম্পর্কে বলা হয়েছে? ধনী, তিনি সম্পর্কে বলেছে, তিনি হলো উদ্দেশ্য। এবং ক্রিয়া কি? আমরা বলছি এখানে ক্রিয়া ছাড়া বাক্য হয় না। তিনি হন, দ্য ম্যান ইজ রিচ, তিনি ধনী, দ্য ম্যান ইজ পোর, ইজ এইগুলা আর এগুলা কিন্তু হয় বার, হয় বার গুলো উচ্চ থাকতে পারে, এগুলা কিন্তু সমাপিকা ক্রিয়াও হতে পারে। তাহলে হয় এখানে তিনি হন ধনী, হন শব্দটি উজ্জ্বল আছে, হন এটা সমাপিকা ক্রিয়া। ভালো ছেলেরা বড়দের সম্মান করে, কারা সম্মান করে? ভালো ছেলেরা সম্মান করে, ছেলেরা কর্তা। কাজটা কি? সম্মান করা। সম্মান করে এই ক্রিয়া বলার সাথে সাথে মনোভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। সম্মান করা এটা সমাপিকা ক্রিয়া, আর কোনো ক্রিয়া নাই এখানে। তাহলে ক্রিয়া পেলাম একটা হলো সমাপিকা ক্রিয়া, আর কর্তা পেয়েছি ভালো ছেলেরা হলো কর্তা বা উদ্দেশ্য, ছেলেদের সম্পর্কে বলা হয়েছে। তাহলে আমরা কর্তাও পেয়েছি, সমাপিকা ক্রিয়া একটা পেয়েছি, একটা পেলেই সরল বাক্য। ওকে, আমরা দ্বিতীয় বাক্যের দিকে যাই। লোকটির টাকা থাকলেও সুখ নেই, এখানে নাই, আছে, নাই। দে আই হ্যাভ নো পেন, আই হ্যাভ নো মানে নাই, আই হ্যাভ এ পেন, আমার কলম আছে। হ্যাভ অর্থ আছে, বা হ্যাভ নো মানে নাই, আছে নাই এটাও কিন্তু ক্রিয়া, হ্যাভ ভার্ব, তাই না? নেই, এখানে আমরা এই বাক্যের মধ্যে আমরা ক্রিয়া পেয়েছি কয়টি? দুইটি। লোকটির টাকা থাকলেও সুখ নেই, থাকা এটাও একটা ক্রিয়া, তাই না? কিন্তু এই বাক্য দ্বারা কি এই ক্রিয়া প্রকার বলার পরে কিন্তু মনের ভাব কি সম্পূর্ণ প্রকাশ পাইছে না? জানার আরো কিছু বাকি আছে। লোকটির টাকা থাকলেও কিন্তু আরো কিছু কিন্তু জানার বাকি আছে। তাহলে এই থাকা শব্দটা অসমাপিকা ক্রিয়া। সুখ নেই যখন বলে ফেলছি, মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে, নেই এটা সমাপিকা ক্রিয়া।
তাহলে একটা অসমাপিকা ক্রিয়া বেশি থাকলেও আর নেই হলো সমাপিকা ক্রিয়া। যদি সমাপিকা ক্রিয়া একটাই থাকে, সরল বাক্য নেই পাইছি, অসমাপিকা ক্রিয়া পাইছি এবং উদ্দেশ্য পাইছি লোকটি, তাহলে একটা উদ্দেশ্য পাইছি, একটা অসমাপিকা ক্রিয়া পেয়েছি, একটা সমাপিকা ক্রিয়াও পেয়েছি, একটা পাইছি বলে এটা সরল বাক্য হয়েছে। অসমাপিকা ক্রিয়ার কয়েকটা ইট বা চিহ্নও নিতে হবে। ক্রিয়ার শেষে সাধারণত অন্তস্থ একার, লয়াকার, তয়াকার ইত্যাদি থাকে, যেমন ঘুমিয়ে, বলতে, খেতে, এগুলো দ্বারা আমরা কি চিনতে পারি? অসমাপিকা ক্রিয়া চিনতে পারি। তাহলে আরেকবার আমরা বুঝি নেই, একটা সমাপিকা ক্রিয়া থাকলে সরল বাক্য। এখন জটিল বাক্যের দিকে যাব। সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছি। যে অপরাধ করেছে যে তা, এরকম সাপেক্ষ সূচক সর্বনাম দেখে আমরা সাধারণত চিনে ফেলি এগুলা কি? জটিল বাক্য, তাই না? তবে বাক্যটা থাক, একটু সংজ্ঞাটা পড়ে নিই। যে বাক্যে একটি স্বাধীন বাক্য থাকে বা প্রধান খণ্ড বাক্য থাকে এবং একটি বা একাধিক আশ্রিত বাক্য থাকে, হ্যাঁ, যাতে সাপেক্ষ সূচক সর্বনাম বা যোজক দুটি বাক্যে ব্যবহৃত হয় তাকে জটিল বাক্য বলে। তাহলে একটি স্বাধীন বাক্য হবে। স্বাধীন বাক্য কোনগুলা? যেটা দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায়। হ্যাঁ, এই দুটি বাক্যের মধ্যে কোনটি? এবং একটি আশ্রিত বা একাধিক আশ্রিত বাক্য থাকবে। একটা স্বাধীন থাকবে, একটা আশ্রিত থাকবে। আশ্রিত কোনগুলা? যে বাক্য দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না। এই যে সে যে অপরাধ করেছে, এই বাক্য দ্বারা কি মনের ভাব প্রকাশ পাইছে? না, কিছু জানার বাকি কিন্তু রয়ে গেছে, কিন্তু জানতে ইচ্ছা আছে, তাই না? সে যে অপরাধ করেছে তা মুখ দেখে বুঝেছি। এই যখন বুঝেছি বলে ফেলছি, এটা হলো সমাপিকা ক্রিয়া, এটা দ্বারাই মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাইছে। এই যে বাক্য দ্বারা মনের ভাব, যে ক্রিয়া বলার সাথে সাথে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়ে যায়, ওই বাক্যটাকেই বলা হয় প্রধান খণ্ড বাক্য বা স্বাধীন বাক্য। আমরা বুঝেছি এটা হলো সমাপিকা ক্রিয়া এবং এটা স্বাধীন বাক্য। আর তাহলে আগেরটা কি? আগেরটা হলো আশ্রিত বাক্য। এবং দুই বাক্যে কিন্তু যে এবং তা দুটি সাপেক্ষ সূচক সর্বনাম ব্যবহার হয়েছে, তাই না? দুই বাক্যের মাঝে কিন্তু একটা কমাও রয়েছে। তবে দুইটা সমাপিকা ক্রিয়া আছে কিনা এটা জানার জন্য, এই দুইটা সমাপিকা ক্রিয়া যদি থাকে সেটা জটিল বাক্য হয়, তাই না? জটিল বাক্য চেনার উপায় তাহলে বলে দিলাম, বলছি দুইটি সমাপিকা ক্রিয়া থাকবে, দুইটি সাপেক্ষ সূচক সর্বনাম থাকবে এবং এই সমাপিকা ক্রিয়া দুটি সাপেক্ষ সূচক সর্বনাম বা যোজক ব্যবহার করে একটি আশ্রিত বাক্য হবে, একটি স্বাধীন বাক্য হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে তা, এটা হলো সাপেক্ষ সূচক সর্বনাম এবং দুটি বাক্যের মাঝে কমা আছে, আর একটি বাক্য আশ্রিত হয়েছে। সে যে অপরাধ করেছে, এটা আশ্রিত বাক্য, এটা দ্বারা মনের ভাব প্রকাশ পায় নাই, তা মুখ দেখে বুঝেছি। এই বাক্য বলার সাথে সাথে মনের ভাব প্রকাশ পেয়েছে। এই দুটি বাক্য মিলে জটিল বাক্য হয়েছে। দুইটি সমাপিকা ক্রিয়া কিভাবে বের করব? সমাপিকা ক্রিয়া আছে কিনা? সমাপিকা ক্রিয়া বের করতে হলে আশ্রিত সাপেক্ষ সূচক যে সর্বনাম বা যোজকগুলো থাকে এটা বাদ দিয়ে পড়তে হবে, তাহলে ধরা যাবে। তাহলে আলাদা করে বাক্যটি বললে অর্থ মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়ে যাবে। যেমন যে শব্দটা বাদ দিয়ে বলি, সে অপরাধ করেছে, এটা যদি আলাদা করে বাক্য আমি কাউকে বলি, সে বুঝবে সে অপরাধ করেছে, ও অপরাধ করেছে, রহিম অপরাধ করেছে, তাহলে এটা আলাদা করে বললেও মনের ভাব প্রকাশ পায়। তাহলে মনের ভাব প্রকাশ পেয়ে গেলে ওইটা ওই বাক্যটা স্বাধীন বাক্য হয়, ওখানে সমাপিকা ক্রিয়া থাকে, তাহলে করেছে এটা সমাপিকা ক্রিয়া। কিন্তু যে যখন ব্যবহার করে ফেলছে তখন এই যেটা এই বাক্যটাকে আশ্রিত করে ফেলছে, নইলে এটা কিন্তু স্বাধীন বাক্যই ছিল আর করেছে এটা সমাপিকা ক্রিয়া, বুঝেছি এটা সমাপিকা ক্রিয়া, দুইটা সমাপিকা ক্রিয়া পেয়েছি, তাই না? তাহলে এটা কি বাক্য? জটিল বাক্য। চেনার উপায়গুলো একটু দেখে নেই। দুইটি সমাপিকা ক্রিয়া থাকবে। সমাপিকা ক্রিয়া বের করতে হলে সাপেক্ষ সূচক সর্বনাম বা যোজকগুলো বাদ দিয়ে দিলে যদি পড়ি তাহলে আমরা সমাপিকা ক্রিয়া ধরতে পারবো। সাপেক্ষ সূচক সর্বনাম বা যোজক থাকে, দুই বাক্যের মাঝে কমা থাকে, আশ্রিত বাক্য খণ্ড বাক্য খেয়াল করলে বোঝা যাবে, অর্থাৎ এটা দ্বারা মনের ভাব প্রকাশ পাবে না। যে বাক্য দ্বারা মনের ভাব প্রকাশ পায় না ওইটা আশ্রিত খণ্ড বাক্য। যাই হোক, এখন সাপেক্ষ সর্বনাম গুলো একটু দেখে নেই। যে, সে, যারা, তারা, এগুলো হলো সাপেক্ষ সূচক সর্বনাম। আর যোজক কোনগুলা? সর্বনাম কোনগুলা? যেগুলা নামের পরিবর্তে ব্যবহার হয়, যে একটা ব্যক্তির নামের পরিবর্তে ব্যবহার হয়েছে। আর যোজক হলো এগুলা না, অব্যয়, যদি, তবে, যেহেতু, সেহেতু, এই যে এগুলা, তাই না? আমরা উদাহরণগুলো একটু দেখে নেই। যারা ধার্মিক তারা সুখী, এই যে যারা, তারা, দুইটা কিন্তু একসাথে ব্যবহার করতে হবে দুই বাক্যের মধ্যে। যারা ব্যবহার হলে তারাও ব্যবহার হবে, তাই না? দুই বাক্যের মধ্যে কমা রয়েছে, তাই না? আরেকটা বাক্য নেই,
যে ভিক্ষা চায় তাকে দান করো। দুই বাক্যের মধ্যে রয়েছে যে এবং তাকে, সাপেক্ষ সূচক কি হয়েছে, সর্বনাম ব্যবহার হয়েছে, দুই বাক্যের মাঝে কমা রয়েছে। তা দুইটা বাক্যে যদি থাকে, দুই বাক্যে যদি মাঝে কমা থাকলে যে জটিল বাক্য হবে তেমনটি না, যৌগিক বাক্যের মধ্যেও কমা থাকে। তবে কি ওই দুইটা বাক্য স্বাধীন কিনা, দুইটি বাক্যে স্বাধীন থাকে তাহলে হবে যৌগিক, আর দুটি বাক্য যদি স্বাধীন না থাকে, একটা স্বাধীন থাকে একটা আশ্রিত থাকে, সেটা হলো জটিল বাক্য। যে ভিক্ষা চায়, এই বাক্য দ্বারা মনে বা সম্পদ অপ্রকাশ পায় না, আর কিছু জানার বাকি আছে, তাকে দান করো। এটাই বাক্যটা যদি বলি তখন মনে বা সম্পূর্ণ প্রকাশ পেয়ে যায়। যে ভিক্ষা চায় তাকে দান করো, তাহলে এই দুইটা মিলে হলো একটা স্বাধীন বাক্য। প্রথম বাক্যটা অধীন ছিল, এটা দ্বারা মনের ভাব প্রকাশ পায় নাই, পরের বাক্যটা বলার সাথে সাথে মনের ভাব প্রকাশ পেয়েছে, তাহলে একটা আশ্রিত একটা স্বাধীন বাক্য পেয়েছে। আরেকটা জিনিস, দুইটার সমাপিকা কি আছে কিনা, তাহলে সমাপিকা কি বের করার উপায়টা বলছিলাম কিভাবে, সাপেক্ষ সূচক সর্বনাম বা যোজক বাদ দিতে হবে, যে এবং তাকে, এই দুইটা বাদ দিয়ে পড়ি ভিক্ষা চায়। যদি কেউ বলে এই ভিক্ষা চায়, তাহলে কি মনে প্রকাশ পাবে না? হ্যাঁ, বুঝে যাবে কিন্তু ভিক্ষা চাচ্ছে। দান করো, কেউ কাউকে যদি বলি দান করো, দান করো, বেশি বেশি দান করো, তাহলে কিন্তু সে বুঝে যাবে দান করতে বলতেছে। তাহলে ভিক্ষা চায়, দান করো, দুইটা কিন্তু স্বাধীন বাক্য করা হইতো। যদি দুইটা আলাদা হইতো তাহলে এইভাবে যদি বলা যায় চায়, ভিক্ষা চায়, তাহলে চায় কিন্তু সমাপিকা ক্রিয়া, যেটা বাদ দিয়ে পড়লে যদি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পেয়ে যায় তাহলে বুঝে নিতে হবে ক্রিয়াটা হলো সমাপিকা। দান করো এটাও একটা ক্রিয়া, এটা কিন্তু সমাপিকা ক্রিয়া, তাই না? দুইটা সমাপিকা ক্রিয়া ব্যবহার হয়েছে। ভিক্ষা চায়, চায় এটা সমাপিকা ক্রিয়া, দান করো সমাপিকা ক্রিয়া, তাই না? এখন আমি এই বাক্যের মধ্যে একটু দেখি যে আমরা সমাপিকা ক্রিয়া ধরতে পারি কিনা। দুইটা সমাপিকা ক্রিয়া যদি থাকে তাহলে স্বাধীন বাক্য। তাহলে সমাপিকা ক্রিয়া ধরার জন্য আমরা আগে বাদ দিয়ে নিই যখন এবং তখন, এই দুইটা বাদ দিয়ে নিই। দুইটা বাদ দিয়ে পড়লে কি হয়, বিপদ আসে, দুঃখ আসে। তাহলে বিপদ আসে যদি বলি রহিম আসে, করিম আসে, তাহলে এটা কি সমাপিকা ক্রিয়া না? তা বুঝতে পারে যেহেতু দুঃখ আসে, রহিম আসে, দুঃখ আসে, তাহলে দুইটা সমাপিকা ক্রিয়া পেয়েছি। তাহলে সমাপিকা ক্রিয়া পেয়েছি বলে এটা জটিল বাক্য হতে পারে, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস, এই দুটি বাক্যের মধ্যে যখন তখন সাপেক্ষ সর্বনাম ব্যবহার হয়েছে। তবে এই বাক্যের মধ্যে তুমি আসবে বলে অপেক্ষা করেছে, আগের গুলা তো চিনতে পারা যায় এমনিতেই, যখন তখন, যে তাকে, যারা তারা, সাপেক্ষ সর্বনাম আছে, কিন্তু এই বাক্যের মধ্যে কিন্তু ওই রকম সাপেক্ষ সর্বনাম নাই। তাহলে চিনবো কি করে দুইটা স্বাধীন, দুইটা সমাপিকা ক্রিয়া পাই কিনা? এই যে তুমি আসবে বলে, এই বলে কিন্তু এখানে কিন্তু ক্রিয়া না, বলেটা কিন্তু অনুসর্গ। এই অনুসর্গটা বাদ দিলে কি হয়, তুমি আসবে, এটা একটা স্বাধীন বাক্য কিনা? হ্যাঁ, তুমি আসবে, এটা একটা স্বাধীন বাক্য, অর্থাৎ আসবে সমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া পাইলাম। আমি অপেক্ষা করেছি, এটা যদি আলাদা করে বলে আমি অপেক্ষা করেছি ক্রিয়াটা, তাহলে এটা একটা স্বাধীন বাক্য, মনের ভাব প্রকাশ পেয়েছে। করেছি এটাও একটা সমাপিকা ক্রিয়া, তাহলে দুইটা সমাপিকা ক্রিয়া পেয়েছি, তাই না? তবে একটা আশ্রিত বাক্য যদি হয়, একটা তাহলে হবে জটিল বাক্য। এই যে বলে সহ এখন করি, তুমি আসবে বলে, যখন বলে এই শব্দটা উচ্চারণ করছি তখন এই বাক্যটা কি হয়েছে, আশ্রিত বাক্য হয়েছে। তখন এই বাক্য দ্বারা মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না, কিছু জানার বাকি থাকে। তুমি আসবে বলে আমি অপেক্ষা করেছি, তাই না? এই বাক্য দ্বারা মনের ভাব শেষ হয়েছে। তাহলে দুইটা মিলে হয়েছে জটিল বাক্য, একটা আশ্রিত, একটা স্বাধীন, দুইটা বাক্যের মধ্যেই সমাপিকা ক্রিয়া রয়েছে। এই পরের বাক্যটাও এমনই। দ্বিতীয় ধাপে একটু দেখি, খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, তাই না? এটার মধ্যে কিন্তু আবার আরেক রকম জটিল বাক্যের মধ্যে এই উদাহরণগুলা জটিল। দুইটা যদি বাক্য থাকে, একটা বাক্য আশ্রিত আর একটা যদি কি হয় স্বাধীন থাকে, একটা বাক্য, এই বাক্যটা খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, আমার দেশের মাটি, এই মাটি সম্পর্কে আরেকটা জিনিস বলে নেই, বিশেষণ কাকে বলে? কোন একটা ব্যক্তি, বস্তু সম্পর্কে বা বাক্য সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দেওয়া হয় ওটাকে বিশেষণ বলা হয়। তাহলে খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, আমার দেশের মাটি সম্পর্কে কি অতিরিক্ত তথ্য দিয়েছে? খাঁটি সোনার চেয়ে খাঁটি, এটা হলো অতিরিক্ত তথ্য দিয়েছে। তাহলে এই শব্দ, এই বাক্যটি হলো বিশেষণ। তাহলে দ্বিতীয় বাক্যের বিশেষণ হলো প্রথম বাক্য। এরকম যদি বাক্য থাকে, দ্বিতীয় বাক্যের বিশেষণ যদি প্রথম বাক্য হয় সেটাও জটিল বাক্য হয়। হ্যাঁ, আর এটা প্রথম বাক্যটা কিন্তু আশ্রিত বাক্য, খাঁটি সোনার চেয়ে খাঁটি কি
আমার দেশের মাটি। তাহলে প্রথম বাক্যটি হলো আশ্রিত, দ্বিতীয় বাক্যটি হলো নিরপেক্ষ স্বাধীন বাক্য। তাহলে একটা আশ্রিত বাক্য একটা স্বাধীন বাক্য যদি হয় জটিল বাক্য হয়, আর প্রথমটি যদি বিশেষণ প্রকাশ পায় দ্বিতীয় বাক্যটি সেটা জটিল বাক্য। দ্বিতীয় বাক্যটি আমি খেয়াল করি, আরেকটা উদাহরণ, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। আমাদের বসুন্ধরা সম্পর্কে কি বলছে? অতিরিক্ত তথ্য দিয়েছে। দ্বিতীয় প্রথম বাক্য ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। আমাদের বসুন্ধরা সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য দিয়েছে। কোন বাক্য দিয়ে? প্রথম বাক্য দিয়ে। তাহলে প্রথম বাক্যটি হলো বিশেষণ প্রকাশ পাইতেছে দ্বিতীয় বাক্যের। আর এই প্রথম বাক্যটা আশ্রিত কিনা, ধনধান্যে পুষ্পে ভরা কি জানার কিন্তু আগ্রহ আছে, আরো কিছু জানতে ইচ্ছা হচ্ছে। আমাদের এই বসুন্ধরা, আমাদের বসুন্ধরা। তাহলে প্রথম বাক্যটি হলো আশ্রিত, দ্বিতীয় বাক্যটা হলো নিরপেক্ষ। তাহলে একটা আশ্রিত একটা স্বাধীন বাক্য হলে সেটা হলো জটিল বাক্য হয়। পরের বাক্যটা এরকমই, যৌগিক বাক্য। কন্যার বাপ সবুর করিতে পারিতেন কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। কিন্তু এখানে আমরা দুটি বাক্য দেখতে পাচ্ছি, কন্যার বাপ সবুর করিতে পারিতেন কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। কিন্তু দ্বারা দুটি বাক্যকে যুক্ত করেছে, তাই না? এখন এই বাক্যটি যে যৌগিক হলো কিভাবে আমরা বুঝতে পারবো? সংজ্ঞাটা একটু বুঝে নেই। পরস্পর নিরপেক্ষ স্বাধীন দুটি বাক্য। বাক্য দুটি যদি স্বাধীন হয়, নিরপেক্ষ হয়, অর্থাৎ আলাদা করে যদি ব্যবহার করি তাহলে মনের ভাব প্রকাশ পায়, সেরকম বাক্যকেই বলা হয়, সে ধরনের বাক্যকে বলা হয় স্বাধীন বাক্য। আর আবার অথবা কিন্তু এই সংযোজক বিয়োজক সংকোচক অব্যয় দ্বারা যদি যুক্ত হয় তাহলে যৌগিক বাক্য হয়। তাহলে প্রথম বাক্য চেনার কয়েকটা উপায় আমরা আগে দেখে নেই। দুটি বাক্য নিরপেক্ষ হতে হবে, দুটি বাক্যের মাঝে কমা থাকবে, দুটি বাক্যের মাঝে অব্যয় যুক্ত থাকে, কখনো যুক্ত নাও থাকতে পারে। এখন সংযোজক অব্যয় কোনগুলা? আর, আবার, তারপর, তাই, ফলে, সংকোচক, কিন্তু, অথচ, বরং, বিয়োজক, নতুবা, হয়তো, নতুবা, এই যেগুলো আর কি। আচ্ছা, যাই হোক, উদাহরণগুলো দেখে একটু বুঝে নিই। তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। এখন আমরা দুইটা নিরপেক্ষ বাক্য বের করতে হলে নিরপেক্ষ ভাবে আলাদা করে বলতে হবে। তার বয়স হয়েছে, যদি এটা আলাদা করে বলি তাহলে যে কেউ বুঝতে পারবে তার বয়স হয়েছে, রহিমের বয়স হয়েছে, করিমের বয়স হয়েছে। আলাদা করে যদি বলি তাহলে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায়, শ্রোতা বুঝতে পারে, আর কোনো প্রশ্ন জাগ্রত হয় না। এই ধরনের বাক্যকে বলা নিরপেক্ষ করে। তাহলে তার বয়স হয়েছে নিরপেক্ষ বাক্য। কর্তা যেহেতু একটাই তাহলে তার বুদ্ধি হয়নি, তার শব্দটা লাগিয়ে পড়ি তার বুদ্ধি হয়নি, এটাও একটা স্বাধীন বাক্য। যদি বলি রহিমের বুদ্ধি হয়নি, সে বুঝতে পারবে, তার বুদ্ধি হয়নি বুঝতে পারবে, তাহলে এটাও একটা স্বাধীন বাক্য। তাহলে দুইটা আমরা স্বাধীন বাক্য পেয়েছি। আর দুই বাক্যের মাঝে এই কিন্তু দুইটি বাক্যকে কিন্তু দ্বারা যুক্ত হয়েছে, তাই না? এবং দুইটি বাক্যের মাঝে কমা রয়েছে। তাহলে এই ধরনের বাক্যকে আমরা বলি যৌগিক বাক্য। দ্বিতীয় বাক্যটা বলি, দেখে স্বাধীন দুটি নিরপেক্ষ বাক্য কিনা। সত্য কথা বলিনি, এটা যদি আলাদা করে বলি তাহলে যে কেউ বুঝতে পারবে শ্রোতা সত্য কথা বলেনি, ইয়েস আপনি সত্য কথা বলেনি। বিপদে পড়েছে যদি কাউকে বলি সেও বুঝতে পারবে। আর দুই বাক্যের মধ্যে তাই শব্দটি যুক্ত আছে, দুইটা বাক্যকে যুক্ত করেছে, দুই বাক্যের মধ্যে কমা আছে। দুইটা স্বাধীন বাক্য বা নিরপেক্ষ মাধ্যমে কিন্তু দুইটা কি থাকে, সমাপিকা ক্রিয়া থাকে। এখানে হয়েছে সমাপিকা ক্রিয়া, হয়নি এটা সমাপিকা ক্রিয়া। দ্বিতীয় উদাহরণে বলিনি এটা সমাপিকা ক্রিয়া, বিপদে পড়েছি এটা সমাপিকা ক্রিয়া। তাহলে যৌগিক বাক্যের মধ্যে আমরা দুইটা করে সমাপিকা ক্রিয়া পাই, জটিল বাক্যের মধ্যেও দুইটা করে সমাপিকা ক্রিয়া পাই। তাহলে যৌগিক এবং জটিলের মধ্যে পার্থক্য হলো ওইটাই, দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে বটে, তবে যৌগিক বাক্যের মধ্যে দুইটা যদি বাক্য আলাদা করে বলি তাহলে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাবে, কিন্তু জটিল বাক্যের মধ্যে দুইটা বাক্য আলাদা করে বললে মনের ভাব প্রকাশ পাবে না। একটা আশ্রিত থাকবে, একটা প্রধান খণ্ড বাক্য থাকবে। তাহলে এইভাবে আমরা সরল জটিল যৌগিক বাক্যকে চিনতে পারবো। তাহলে একটু দেখে নিই সমাপিকা ক্রিয়ার হিসাবটা। সরল বাক্যে একটি থাকে, জটিল বাক্যে দুটি থাকে, যৌগিক বাক্যে দুটি থাকে, তাই না? তাহলে এইভাবে আমরা বাক্যগুলো শিখবো। যদি বাক্য রূপান্তর আস্তে আস্তে আমরা আগামী ক্লাসে দেখার চেষ্টা করব। এভাবে যদি আমরা বাক্য নিয়ে আমরা একটু চিন্তা করি, বিশ্লেষণ করি, তাহলে আমরা সহজে আয়ত্ত করতে পারবো বাংলা বাক্য গঠনগত। আসলে বাক্যগুলো খুব সহজ, আমরা যদি সহজ করে পড়ার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা পারবো ইনশাআল্লাহ।